আগামী মাসে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে আসন্ন 2024-25 অর্থবছরের বাজেট। এটি হবে সরকারের নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট। আগামী 5 বছরের অর্থনৈতিক ভিত্তি বছর হিসেবে আসন্ন অর্থ বছরের বাজেট তাই খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার কৃষিকে গুরুত্ব দিয়ে নানাভাবে ভর্তুকি দেয় ধান উৎপাদন যেমন বেড়েছে, তেমনি শাকসবজির ভালো ফলন হচ্ছে। কিন্তু এখন আইএমএফ ভর্তুকি প্রত্যাহারে চাপ দিচ্ছে। আবার বেড়েছে ডলারের দাম ও ব্যাংক ঋণের সুদের হার। এসবের প্রভাব কৃষিতে কি পড়বে এবং আসন্ন বাজেটে কৃষি খাতে প্রত্যাশা কি, এসব কিছু নিয়ে কথা হবে আজ। তালিকাদার এর জন্য বিষয় আজ ঠিক করেছি, বাজেটে কৃষি খাতে কি চাই। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ এবং আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনায়। শুরুতেই জনাব সৈয়দ আহসানুল আলম পারভেজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে কৃষি খাতের কোথায় বরাদ্দ বাড়ানো দরকার বলে মনে করেন? দেখুন, এই প্রশ্নের উত্তর আমার সম্মানিত সহ আলোচক অর্থনীতিবিদের সাথে শুধু আমি এটা বলবো, আপনার কথায় আপনি ঠিকই উল্লেখ করেছেন যে কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করতে হবে এবং এখানে কোথায় বরাদ্দ বাড়াতে, বরাদ্দ বাড়ালেই কিন্তু চলবে না। বরাদ্দ যদি অন্যের পকেটে যায়, কৃষক যেন এগ্রিকালচারাল ইনপুট বা কৃষির জন্য তার যা কিছু লাগে তা একটি মোটামুটি গ্রহণযোগ্য দামে পায়, সেই জন্য সরকারকে সেদিকে দেখতে হবে। ডিস্ট্রিবিউশন চ্যানেল অফ ইনপুটস যদি ঠিক না হয়, ডিস্ট্রিবিউশন চ্যানেল অফ আউটপুট বা রাইস বা যেটা ওটা ঠিক হবে না। আমি মনে করি সরকারকে সবগুলো খাতেই কৃষিকে ভাইব্রেন্ট করার জন্য সবগুলো খাতে বরাদ্দ করা। আমি তাহলে একটু যদি যুক্ত করি, একটা প্রশ্ন একটু যুক্ত করে নেই যে আইএমএফ সকল রকম ভর্তুকি কমানোর পরামর্শ দিচ্ছে, তাহলে কি আপনার মনে হয় যে সরকার কৃষি খাতেও ভর্তুকি কমাবে? ভর্তুকি শব্দটা নিয়ে যদি আইএমএফ এর অ্যালার্জি থাকে, তাহলে ভর্তুকি শব্দটা পরিবর্তন করে আরো অন্য শব্দ আছে। যেমন আমরা প্রণোদনা বলি, যেমন আমরা কৃষকের জন্য তাদের যে মেশিন চালাতে ডিজেল লাগে বা কৃষকের যে কার্ড থাকবে সেই কার্ডে তাদেরকে আমরা প্রণোদনা দিতে পারি। তাই আইএমএফ কে নিয়ে খুশি থাক, আর সেটা নিয়ে উচ্চবাচ্য না করে সরকারের অনেক মেকানিজম আছে। যে কৃষি সহায়ক বাজেট, আমি শব্দটা কিন্তু মারাত্মক শব্দ বললাম। কৃষকদেরকে আমরা আইএমএফ এর গল্প শোনানোর দরকার নেই। কৃষি সহায়ক বাজেট করার জন্য প্রভূত মেথডস আছে, এটা আমার সম্মানিত আলোচক বলাটাই ইম্পর্টেন্ট। তাই আমি এই ব্যাপারে বিশেষ কথা বলছি না। আমি তাহলে ডলারের দামের বিষয়ে একটু বলছিলেন, আমি ডলারের দামের কথায় আসবো, তবে তার আগে আমাদের সময় এসেছে বিরতিতে যাবার। বিরতি থেকে আসছি, আমাদের সাথেই থাকবেন। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ, আপনার কাছে যদি একটু জানতে চাই যে ডলারের দামের কথা যেটা বলা হচ্ছিল বিরতির আগে, ডলারের দাম যেরকম বেড়েছে, এখন যদি আমদানি করা সার এবং কীটনাশকের দামও বেড়ে যায়, সেক্ষেত্রে আসলে কৃষিতে কি ধরনের প্রভাব পড়বে, একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি। আমি আপনার দুটো প্রশ্নের বা তার চেয়ে বেশি প্রশ্নের উত্তর একটা উত্তর দেবো। তার আগে আমাকে প্রথম বলতে হচ্ছে, আমার সহ আলোচক সবগুলো গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন, আমি রিপিট করছি না। আমাদের যারা বাজেট প্রণয়ন করেন তাদের মাথায় ঢুকানোর জন্য এবং তাদের মাথায় আমি যা ঢুকাতে চাই সেটা আমার দর্শকদের মাথায় ঢুকানোর জন্য আমি শুধু একটি কথাই যোগ করব, সেটা হচ্ছে যে বাজার অর্থনীতিতে আমরা সবকিছুকেই বাজার ছেড়ে দিতে বলি। শাড়ি হোক, গহনা হোক, জুতা হোক, গাড়ি হোক। কিন্তু আমরা যদি কৃষি এর ইনপুট, যেটা আপনি বলতে চাচ্ছেন, আমরা যদি কৃষি ইনপুট একেবারে বাজারের উপরে ছেড়ে দিই, সেই বাজার যদি মুক্ত বাজার না হয়, সেই বাজার যদি শেয়ার মার্কেটের মতন, ব্যাংকের মতন ম্যানিপুলেশন থাকে, সিন্ডিকেশন থাকে, তাহলে কৃষক কখনো কৃষি ইনপুট সঠিক দামে পাবে না।
আপনার কৃষক যদি সঠিক দামে কৃষি উপকরণ না পায়, তাহলে কৃষকের কাছ থেকে আমরা কৃষক না মেরে কি করে আউটপুট, সেটা চাল ডাল তেল হোয়াটএভার পাবো। তাই আমি আমার বন্ধু বা আমার ছাত্র যারা এখন সচিব, যারা আপনার এই বাজেট নিয়ে ব্যস্ত আছেন, আমি আমার সম্মানিত সচিবদেরকে বলবো যে এই ব্যাপারটা মাথায় রাখতে। এখন ডলারের কথায় আপনি যে আসলেন, এ ব্যাপারে আমাকে একটু পজিটিভ কথা বলতে হয়। দেখেন, অনন্তকাল ধরে ডলারের দাম একই থাকবে এটা আশা করাটা ঠিক না। ইন্ডিয়ার তো ডিভ্যালুয়েশন পাকিস্তানে হয়েছে, মালয়েশিয়াতে হয়েছে, শ্রীলঙ্কাতে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। আমাদের এখানেও হওয়ার কথা ছিল। আমাদের সব জায়গায় একটা চাতুরি বা ম্যানিপুলেশনের একটা অভ্যাস থাকে। ব্যাংক খাত ডুবে গেছে, আমরা ভাসিয়ে রেখেছি। শেয়ার মার্কেট ফুটে গেছে, আমরা আরো বেলুনে বাতাস দিচ্ছি। একইভাবে আমাদের ডলার ডিভ্যালু হওয়ার কথা ছিল অনেক আগে। আমার বন্ধুবর গভর্নর সাহেব সবসময় বলেছেন যে 5-10 পয়সা, 5-10, 20 পয়সা, 25 পয়সা করে করলে এটা অর্থনীতির উপরে খারাপ প্রভাব আনবে না। আমি ওনার সঙ্গে 100% একমত ছিলাম। কিন্তু যে মুহূর্তে আইএমএফ একটা হুঙ্কার দিল, উনি একদিনেই 60 টাকা ডলারের টাকাকে ডিভ্যালু করল। অর্থাৎ আমি টাকা ডিভ্যালুয়েশনের পক্ষে, কিন্তু এই ধরনের ডিভ্যালুয়েশন 6.36%, যেটা পুরো অর্থনীতিকে আপনার ঝাঁকি দেবে, শুধু কৃষিকে ঝাঁকি দেবে না, এটা গ্রহণযোগ্য, এটা অপরিণামদর্শিতা হয়েছে। তো এর চাইতে আর আমি বেশি কিছু বলতে পারবো না। ক্রলিং প্যাক মেথড সম্বন্ধে একটু বলতে চাই, সেটা হচ্ছে, বলুন। ব্যাংক ঋণের হারও বেড়েছে, এখন যদি